সেই বিকেলটা আজও আমার মনে কাটার মতো বিঁধে আছে। রান্নাঘরের এক কোণে আমি আর ভাবি। ভাবি আমার ভাইয়ের স্ত্রী আমার দিকে তাকিয়ে এমন কথা বললেন যা আমার পৃথিবীটাই দুলে উঠল। দেবর, তোমার ভাইয়ের চেয়ে তুমিই বেশি বোঝো আমাকে। অস্বস্তিটা আমাকে গ্রাস করল। আমার বুকের ভেতর চাপা একটা ঢেউ খেলা করে গেল। তারপর তিনি আমার কাঁধে হাত রেখে যা বললেন তা আমার ঘুম কেড়ে নিয়েছে অনেক রাত। আজও সেই রাতের দীর্ঘশ্বাস আমার সাথে ঘুরে বেড়ায়। ঈশিতা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের গল্পটা একটু অন্যরকম, একটু গভীর অনুভূতির। তাই হেডফোন ব্যবহার করলে গল্পের প্রতিটি শব্দ আপনাদের হৃদয়ে গেঁথে যাবে, অনুভূতির গভীরে পৌঁছে যাবে। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার নাম তানভীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ বর্ষের ছাত্র আমি। বাবা মা, বড় ভাই আরিফ আর তার স্ত্রী সাদিয়া ভাবি, এই নিয়ে আমাদের ছোট সংসার। মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন থাকলেও ভালোবাসার কমতি ছিল না। বিশেষ করে সাদিয়া ভাবি আসার পর থেকে যেন বাড়ির পরিবেশটাই পাল্টে গিয়েছিল। ভাবি ছিলেন অসম্ভব সুন্দরী, হাসি খুশি আর প্রাণবন্ত এক তরুণী। ভাইয়ার সাথে তার বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে, কিন্তু তাদের বোঝাপড়া দেখে মনে হতো যেন দীর্ঘদিনের প্রেম। আমার ভাই আরিফ একজন প্রতিষ্ঠিত ব্যাংকার, কর্মঠ, দায়িত্ববান এবং পরিবারের প্রতি ভীষণ যত্নশীল। কিন্তু তার একটা সমস্যা ছিল, সে ভীষণ কাজের মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত তার ব্যাংকের কাজ, মিটিং আর টার্গেট পূরণ নিয়েই ব্যস্ত থাকত। যখন ভাবি প্রথম আমাদের বাড়িতে এলেন, তখন তাদের সম্পর্কটা ছিল নতুন পাতার মতো সতেজ। ভাইয়াও ভাবির জন্য সময় বের করত, নানা জায়গায় ঘুরতে নিয়ে যেত। কিন্তু ধীরে ধীরে কাজের চাপ বাড়ার সাথে সাথে ভাইয়ার সময় দেওয়াটাও কমে আসতে শুরু করল। আমি তখন সবে কলেজে উঠেছি। ভাবি আমার কাছে ছিলেন যেন বড় বোনের মতো। আমার পড়াশোনা থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছুর খেয়াল রাখতেন। আমরা দুজন প্রায়ই গল্প করতাম, হাসাহাসি করতাম। তিনি আমাকে মজার মজার রেসিপি শেখাতেন, আমার পছন্দের খাবার রান্না করতেন। ভাবির সাথে আমার সম্পর্কটা ছিল অত্যন্ত সহজ এবং নির্মল। কিন্তু সময়ের সাথে সাথে আমি একটা পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলাম। ভাইয়া যখন গভীর রাতে বাড়ি ফিরতেন, ভাবি তখন একা একা বারান্দায় বসে চাঁদ দেখতেন অথবা বই পড়তেন। তার হাসির শব্দটা যেন কেমন ম্লান হয়ে আসছিল। তার চোখে আমি এক ধরনের শূন্যতা দেখতে পেতাম। একদিন রাতের বেলা ভাইয়া অফিসের কাজে চট্টগ্রাম গিয়েছিলেন। ভাবি আর আমি দুজনেই ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। হঠাৎ ভাবি টিভি বন্ধ করে দিলেন। একটু ইতস্তত করে বললেন, তানভীর, তোর ভাই কি খুব ব্যস্ত থাকে আজকাল? আমি অবাক হয়ে ভাবির দিকে তাকালাম। হ্যাঁ ভাবি, ভাইয়ার তো কাজের চাপ অনেক বেশি, তুমি তো জানোই। ভাবি একটা দীর্ঘশ্বাস ফেললেন। জানি, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় তার জীবনের একটা বাড়তি চাপ। হয়তো সে বোঝে না আমিও যে মানুষ, আমারও যে তার সাথে দুটো কথা বলতে ইচ্ছে করে, একটু ঘুরতে যেতে ইচ্ছে করে। তার চোখ ছলছল করছিল। আমি সেদিনই প্রথম বুঝলাম ভাবি একা, ভীষণ একা। এরপর থেকে আমি চেষ্টা করতাম ভাবিকে সঙ্গ দিতে। আমার ক্লাস শেষ হলে আমি সরাসরি বাড়িতে ফিরতাম। ভাবির সাথে গল্প করতাম, তার পছন্দের গান শুনতাম। কখনো কখনো তার সাথে বসে নতুন কোনো সিনেমার রিভিউ দেখতাম। ভাবি আমার সাথে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করতেন। তিনি তার বাবার বাড়ির কথা বলতেন, তার ফেলে আসা বন্ধুদের কথা বলতেন, তার স্বপ্নের কথা বলতেন। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। আমার মনে হতো ভাইয়া যদি তার স্ত্রীর এই দিকটা দেখত, তার ভেতরের এই স্বপ্নগুলো, এই কষ্টগুলো বুঝত। যতদিন যেতে লাগল, ভাবি আমার কাছে আরও বেশি করে নিজের মনের কথা খুলে বলতে লাগলেন। তিনি বলতেন, তানভীর, তোর ভাইয়া ভালো মানুষ, কিন্তু সে আমাকে বোঝে না। সে মনে করে টাকা পয়সা আর আরামায়েশ দিলেই বুঝি সব হয়ে যায়। কিন্তু একটা মেয়ের তো শুধু ওগুলো দিয়ে চলে না, তার একটা সঙ্গ দরকার, একটা বোঝাপড়া দরকার। আমি চুপ করে শুনতাম। আমার বুকের ভেতর কেমন যেন একটা অস্থিরতা কাজ করত। আমি জানি ভাবি যা বলছেন তা হয়তো ঠিক, কিন্তু আমার নিজের অনুভূতির কি হবে? আমি তো কেবল তার দেবর। আমি দেখতাম ভাইয়া যখন বাড়ি ফিরতেন, ভাবি তখন হাসি মুখে তার খেয়াল রাখতেন, খাবার গরম করে দিতেন, তার অফিসের কথা শুনতেন। কিন্তু ভাইয়া হয়তো ক্লান্তিতে ডুবে থাকতেন অথবা কাজের চিন্তায় মগ্ন থাকতেন। ভাবির চোখের দিকে হয়তো একবারের জন্যও তাকাতেন না। আর তখনই আমার চোখ চলে যেত ভাবির দিকে। তার হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটা আমি স্পষ্ট দেখতে পেতাম। আমার ভেতরে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিচ্ছিল।
সেটা কি কেবলই সহানুভূতি নাকি আরও কিছু? আমি নিজেকে বকা দিতাম, ছে তানভীর, এসব কি ভাবছিস তুই? সে তোর ভাইয়ের বউ। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম, আমি কেবল একজন বন্ধু, একজন ভাই। আমি কেবল ভাবিকে সঙ্গ দিচ্ছি, তার একাকিত্ব দূর করার চেষ্টা করছি। কিন্তু তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে কেমন যেন এক অন্যরকম ভালো লাগা দিত। তার হাতের ছোঁয়ায়, তার মিষ্টি কথায়, তার চোখের ইশারায় আমি এক অন্যরকম টান অনুভব করতাম। আমি জানতাম এটা ভুল, ভীষণ ভুল, কিন্তু এই অনুভূতিটা যেন আমাকে আটকে রাখছিল। একদিন বিকেলে আমি বই পড়ছিলাম, ভাবি এসে আমার পাশে বসলেন। তার চোখে মুখে কেমন যেন একটা গভীর বিষণ্ণতা। তানভীর, আমার একটা কথা বলবি? আমি বই রেখে তার দিকে তাকালাম। বলো ভাবি। তিনি আস্তে করে বললেন, তোর কি মনে হয় আমি সুখী? তার প্রশ্নটা শুনে আমি চমকে উঠলাম। আমি কি বলবো? মিথ্যা বলবো নাকি সত্যিটা বলবো, যা বলার অধিকার আমার নেই? আমি নিরুত্তর রইলাম। ভাবি আমার নীরবতা দেখে হয়তো বুঝেছিলেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানি তুই কি ভাবছিস, কিন্তু আমি আর পারছি না তানভীর। এই একাকিত্ব, এই অবহেলা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তার কণ্ঠস্বর কান্নায় বুঝে আসছিল। আমি প্রথমবার ভাবিকে এত অসহায় দেখলাম। আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমার হাতটা অজান্তেই তার দিকে চলে গিয়েছিল, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। কিন্তু আমি নিজেকে সংযত করলাম। সেদিন রাতে আমার ঘুম হল না। ভাবির অসহায় মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল। আমি কি তাকে সাহায্য করতে পারি? কিভাবে? আমার ভাইয়ের সাথে তার সম্পর্ক, এখানে আমার কি বা করার আছে? কিন্তু আমার ভেতরে একটা কণ্ঠ বারবার বলছিল, তুই তাকে বোঝিস তানভীর, তুই তার কষ্টটা বোঝিস। পরের দিন থেকে আমি ভাবির কাছ থেকে একটু দূরে থাকতে শুরু করলাম। আমি ভয় পাচ্ছিলাম, আমার অনুভূতিগুলো সীমানা ছাড়িয়ে যাচ্ছিল। আমার ভাই, যার প্রতি আমার অগাধ শ্রদ্ধা, তার স্ত্রীর প্রতি এমন অনুভূতি আমাকে অপরাধবোধে পুড়িয়ে মারছিল। আমি ইউনিভার্সিটিতে বেশি সময় দিতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম, যাতে বাড়িতে কম থাকতে হয়। ভাবি হয়তো আমার এই পরিবর্তন লক্ষ্য করেছিলেন। তার মুখটা আরও ম্লান হয়ে যাচ্ছিল। একদিন ভাইয়া অফিসের কাজে সিলেট গিয়েছিলেন, বাড়িতে তখন আমি আর ভাবি। সেদিন ছিল আমাদের পুরনো কাজের মাসি, মমতাজ মাসির জন্মদিন। ভাবি মমতাজ মাসির জন্য তার প্রিয় পায়েস রান্না করছিলেন। আমি রান্নাঘরের দরজায় দাঁড়িয়েছিলাম, ভাবিকে দেখছিলাম। তার হাতে পায়েসের বাটি, চুলার হালকা আঁচে খুন্তি নাড়ছেন। তার মুখটা কেমন যেন উদাসীন। হঠাৎ তিনি আমার দিকে তাকালেন। তার চোখে এক পলকের জন্য যেন এক রাশ আলো ঝলকে উঠল। কিরে তানভীর, কি দেখছিস? তার কণ্ঠস্বরে যেন আগের সেই সজীবতা ফিরে এসেছিল। আমি একটু হেসে বললাম, না কিছু না, দেখতে পাচ্ছিলাম তুমি কত মন দিয়ে পায়েস বানাচ্ছ। ভাবি হাসলেন, কিন্তু সে হাসিটা চোখের কোণে পৌঁছল না। মন দিয়ে বানাই, কিন্তু খাওয়ার লোকটা যদি না থাকে, তাহলে আর মন দিয়ে বানিয়ে লাভ কি? তার কথায় একটা গভীর বেদনা ছিল। আমি এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়ালাম। কেন থাকবে না? আমি আছি, বাবা মা আছেন, আর ভাইয়াও তো কাল চলে আসবে। ভাবি হঠাৎ করে খুন্তিটা রেখে দিলেন। চুলার আগুনটা দপ করে নিভে গেল। তিনি আমার দিকে ঘুরলেন। তার চোখ দুটো কেমন যেন ছলছল করছিল। কিন্তু তানভীর, তুই কি জানিস আমি কার জন্য রান্না করি? আমি তো তোর ভাইয়ের জন্য রান্না করি। সে যখন খুশি হয়ে খায়, তখন আমার সব কষ্ট দূর হয়ে যায়। তিনি একটু থামলেন। তার চোখ দুটো আমার চোখের দিকে গভীরভাবে তাকিয়েছিল। কিন্তু সে তো আজকাল আর আমার রান্না উপভোগও করে না, আমার সাথে বসে দুটো কথাও বলে না। তার কণ্ঠে অভিমান ছিল, চাপা কষ্ট ছিল। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমার বুকটা ধুকপুক করছিল। এই মুহূর্তে তার চোখ দুটোতে এক অন্যরকম আলো দেখতে পারছিলাম। সেটা কি কেবলই অভিমান, নাকি আরও গভীর কোনো অনুভূতি? তিনি আমার দিকে আরও একটু এগিয়ে এলেন। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। একটা অচেনা সুভাষ আমার মস্তিষ্কে যেন নেশা ধরিয়ে দিচ্ছিল। দেবর, তিনি আমার চোখে চোখ রেখে বললেন। তার কণ্ঠস্বর কেমন যেন নিচু আর গম্ভীর শোনাচ্ছিল। তোমার ভাইয়ের চেয়ে তুমিই বেশি
বোঝো আমাকে। তার কথা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল, আমার সারা শরীর যেন জমে গেল, আমার হৃৎস্পন্দন যেন থেমে গিয়েছিল এক মুহূর্তের জন্য। আমি অস্বস্তি বোধ করলাম, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি চোখ নামিয়ে নিতে চাইলাম, কিন্তু তার চোখ দুটো যেন আমাকে আটকে রেখেছিল। আমার মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এটা কি হচ্ছে? তিনি কি বলছেন? আমি কি শুনতে পাচ্ছি? তিনি আমার কাঁধে হাত রাখলেন। তার হাতের ছোঁয়াটা আমার সারা শরীরে যেন বিদ্যুতের ঢেউ তুলে দিল। আমি ভয়ে, বিস্ময়ে, এক অদ্ভুত ভালো লাগায় আড়ষ্ট হয়ে গেলাম। তার হাতটা আমার কাঁধে ছিল, কিন্তু সেটার ওজন যেন আমার হৃদয়ের ওপর চেপে বসেছিল। তারপর তিনি খুব শান্ত, গভীর কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, একটা সম্পর্কের জন্য অপেক্ষা করছি, যেখানে বউ দেবরের সীমা থাকবে না। তার কথাগুলো যেন আমার কানে বুলেটের মতো বিঁধল। আমার মাথাটা চক্কর দিয়ে উঠল, আমার শ্বাস আটকে আসছিল। আমি কি শুনছি? আমার ভাবি, আমার ভাইয়ের স্ত্রী, তিনি কি সত্যি এসব বলছেন? আমার সারা শরীর কাঁপছিল। আমি কোনো রকম নিজেকে সামলে নিয়ে তার দিকে তাকালাম। তার চোখে আমি কোনো লজ্জা দেখিনি, কোনো দ্বিধা দেখিনি। আমি কেবল গভীর একটা আকাঙ্ক্ষা দেখেছি, এক তীব্র একাকিত্ব, যা তাকে এই কথাগুলো বলতে বাধ্য করেছে। আমি দ্রুত তার হাতটা আমার থেকে সরিয়ে দিলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমি কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলাম। আমার মনে হচ্ছিল, এই মুহূর্তে যদি আমি কোনো কথা বলি, তাহলে সব ভেঙে চুরমার হয়ে যাবে। আমার ভাইয়ের প্রতি আমার আনুগত্য, আমার পরিবারের প্রতি আমার দায়িত্ব, সবকিছু। ভাবি আমার দিকে এক পলক তাকিয়ে থাকলেন। তার চোখে এক ধরনের হতাশা নেমে এলো। তিনি যেন আমার নীরবতা আর আমার পিছিয়ে যাওয়াটা বুঝতে পারলেন। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুরে দাঁড়ালেন। তার পিঠটা আমার দিকে ছিল। আমি তার কাঁধটা কাঁপতে দেখলাম। তিনি কি কাঁদছেন? আমি সেখান থেকে দ্রুত সরে এলাম। আমার মনে হচ্ছিল, এই রান্নাঘরটা, এই বাড়িটা, এই পৃথিবীটা আমার জন্য আর নিরাপদ নয়। আমার রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। আমার বুকটা ধরফর করছিল। আমি বিছানায় বসে পড়লাম, মাথাটা দুহাতে চেপে ধরলাম। এ কি হলো? এ কি শুনলাম আমি? আমার ভেতরে তখন কেবলই অপরাধবোধ আর একরাশ ভয়। এই সম্পর্কটা কোথায় যাচ্ছে? পরের কয়েকদিন আমার জন্য নরকের মতো ছিল। আমি ভাবিকে এড়িয়ে চলতাম। তার চোখের দিকে তাকাতে পারতাম না। মনে হতো, তার চোখে তাকালেই আমার সব দুর্বলতা ধরা পড়ে যাবে। ভাবিও হয়তো আমার এই এড়িয়ে যাওয়াটা বুঝতে পারছিলেন। তার মুখটা আরও ফ্যাকাশে হয়ে আসছিল। বাড়ির পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠেছিল। ভাইয়া সিলেট থেকে ফিরে এসেও হয়তো এই চাপা অস্থিরতাটা টের পাননি। সে তার কাজ নিয়েই ব্যস্ত ছিল। আমি জানতাম, আমার পক্ষে এই পরিস্থিতিতে থাকা সম্ভব নয়। আমি যদি এখানে থাকি, তাহলে হয়তো একদিন আমি আমার ভাইয়ের বিশ্বাস ভাঙব, অথবা ভাবির কষ্ট আরও বাড়াব। আমার ভেতরে তখন কেবলই একটা পথ খোলা ছিল, দূরে চলে যাওয়া। আমার ইউনিভার্সিটির ফাইনাল পরীক্ষা শেষ হয়েছিল। আমি একটা চাকরির জন্য চেষ্টা করছিলাম। সৌভাগ্যবশত আমি চট্টগ্রামে একটা ভালো চাকরির অফার পেলাম। এটা ছিল আমার জন্য একটা মুক্তি। আমি জানতাম, এই চাকরিটা আমার জন্য একটা নতুন জীবনের শুরু। আমি বাবা মাকে জানালাম। তারা খুশি হলেন। ভাইয়াও খুশি হল। ভালোই হলো তানবীর, তোরও নিজের একটা জীবন দরকার। ঢাকাতেও তো পারতিস চাকরিটা করতে। ভাইয়া হয়তো জানত না আমি কেন এত দূরে যেতে চাইছি। ভাবি আমার এই খবর শুনে চুপ করেছিলেন। তার মুখে কোনো হাসি ছিল না, কোনো আনন্দ ছিল না। আমি তার চোখের দিকে তাকাতে পারছিলাম না। আমি জানতাম, তিনি আমার চলে যাওয়ার কারণটা হয়তো বুঝতে পারছেন। আমার চলে যাওয়ার দিনটা ঘনিয়ে এলো। আমি আমার ব্যাগ গোছাচ্ছিলাম। আমার রুমে তখন কেবল আমি একা। হঠাৎ দরজায় টোকা পড়ল। ভাবি দাঁড়িয়েছিলেন, তার হাতে আমার জন্য বানানো একটি টিফিন বক্স। তানভীর, তোর প্রিয় সুজি, পথে খেতে পারবি। আমি মাথা নিচু করে টিফিন বক্সটা নিলাম। ধন্যবাদ ভাবি। তিনি আমার রুমে ঢুকলেন, আমার দিকে এক পলক তাকিয়ে তারপর ঘরের জিনিসপত্রের দিকে তাকালেন। সব গোছানো হয়ে গেছে? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, প্রায়। একটা দীর্ঘ নীরবতা। রুমের ভেতরে কেবল আমাদের দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ। আমি সাহস করে তার দিকে তাকালাম। তার চোখ দুটোতে এক গভীর শূন্যতা। সেই শূন্যতা আমাকে কষ্ট দিচ্ছিল। তানভীর, তিনি খুব নরম স্বরে ডাকলেন। তার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না, কোনো প্রত্যাশা ছিল না, কেবল এক গভীর বিষাদ। তুই কি আমার জন্য যাচ্ছিস? তার প্রশ্নটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। আমি কি উত্তর দেব? আমি কি সত্যিটা বলবো? আমি মাথা নিচু করলাম। ভাবি, আমি জানি না তুমি কি বলতে চাইছ। তিনি আমার কাছে এসে দাঁড়ালেন। এবার কোনো শারীরিক স্পর্শ নয়, কেবল তার উপস্থিতি। তার কণ্ঠস্বর আরও নিচু হল। আমি জানি তানভীর, আমি জানি। আমি সেদিন ভুল করেছিলাম। আমি তোমাকে একটা কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছিলাম। কিন্তু আমি একা ছিলাম তানভীর, ভীষণ একা। তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি জানি তুমি আমাকে কেন বোঝো, কিন্তু আমি জানি এই বোঝাপড়াটা সমাজের চোখে ঠিক নয়। তোমার ভাইয়ের প্রতি আমার বিশ্বাস, তোমার প্রতি আমার স্নেহ, সবকিছুকেই প্রশ্নবিদ্ধ করে তুলবে। আমি মাথা তুললাম। আমার চোখ দুটো তখন ঝাপসা। ভাবি, আমি তোমাকে শ্রদ্ধা করি, ভাইয়াকেও ভালোবাসি। আমি এই সীমানাটা ভাঙতে পারব না।
আমার গলা ধরে আসছিল। তিনি আমার চোখের দিকে তাকালেন। তার চোখে তখন এক অদ্ভুত প্রশান্তি। তিনি যেন আমার উত্তরটা জানতেন। তিনি যেন আমার এই কঠিন সিদ্ধান্তটা বুঝতে পারছিলেন। আমি জানি তানভীর, তুই ঠিক করছিস। তোর মতো ছেলে হয় না। তার কণ্ঠস্বরে যেন এক মিশ্র অনুভূতি ছিল, বেদনা, শ্রদ্ধা এবং এক ধরনের মুক্তি। তিনি আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। সে হাসিতে কোনো আনন্দ ছিল না, কেবল এক গভীর বেদনা। যাওয়ার আগে একবার আরিফের সাথে কথা বলে যাস। সে তোকে খুব ভালোবাসে। আমি মাথা নাড়লাম। বলবো। তিনি চলে গেলেন। আমার ঘরটা আবার নীরব হয়ে গেল। কিন্তু এই নীরবতাটা আগের মতো ভারী ছিল না। আমি জানতাম আমার এই সিদ্ধান্তটা সঠিক। হয়তো আমার কষ্ট হবে, হয়তো ভাবির কষ্ট হবে, কিন্তু এই কষ্টটা একটা ভুল সম্পর্কের সূচনা করার চেয়ে অনেক ভালো। আমি আমার ভাই আরিফের সাথে কথা বললাম। সে আমাকে জড়িয়ে ধরে দোয়া করল, আমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করল। কিন্তু তার চোখে আমি সেই গভীর শূন্যতা দেখিনি, যা আমি ভাবির চোখে দেখেছি। আমি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। বাসস্ট্যান্ডে বাবা, মা আর ভাইয়া আমাকে বিদায় জানাতে এসেছিল। ভাবি আসেননি। আমি জানতাম তিনি আসবেন না। হয়তো তিনি বারান্দায় দাঁড়িয়েছিলেন, আমার চলে যাওয়া দেখছিলেন। বাসে বসে আমি জানালার বাইরে তাকিয়েছিলাম। ঢাকার পথঘাট, পরিচিত সব দৃশ্য পেছনে ফেলে যাচ্ছিল। আমার মনে তখন কেবলই ভাবি সেই কথাগুলো ঘটছিল। দেবর, তোমার ভাইয়ের চেয়ে তুমিই বেশি বোঝো আমাকে। আর সেই কাঁধে রাখা হাতের উষ্ণতা। আমি জানি এই স্মৃতিগুলো আমাকে সারা জীবন তাড়া করে বেড়াবে। কিন্তু আমি এও জানি আমার এই দূরত্ব তৈরি করাটা ছিল একমাত্র সঠিক পথ। কারণ কিছু সম্পর্ক, কিছু অনুভূতি সীমানা মেনে চলতেই বাধ্য। আর সেই সীমা পার করাটা হয়তো কোনোদিনই সুখের হতো না। জীবনের এক কঠিন সত্য, কিছু প্রেম অধরাই থেকে যায়। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং ঈশিতা ব্লগস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো অনুভূতির সাথে। ভালো থাকবেন সবাই।